পাখা দিয়েছেন, বাহ। এত টাকা আসছে কোথায়? হ্যাঁ, কে বিজেপি দিয়েছে না তৃণমূল দিয়েছে গো? হ্যাঁ, আমাদেরকে তো এতদিন সিপিএম নাকি টাকা দিয়ে মানুষ করেছিল, তৃণমূলের বন্ধুরা বলতো। আর বিজেপির টাকায় নাকি আমরা চলছি, তৃণমূলের বন্ধুরা বলতো। যে থেকে আমরা অনেক চেষ্টা করার পরেও বামপন্থী বন্ধুরা আমাদের একসাথে লড়াই করতে তারা ইচ্ছা করলো না। অনেক কারণ আছে, সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না, সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। শুধু একটা জিনিস বলবো, বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে, অন্য কোনো অফিস নয়, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর আশীর্বাদ নিতে গিয়েছেন। দেখ, সেই বিষয়ে যাচ্ছি না। ইদানিংকালে দেখছি আমার লেফট ব্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি, আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তাহলে যতদিন ছিলাম, তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই, তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে, দল হিসাবে লেফট ফ্রন্ট ছিল, তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিচ্ছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফট ফ্রন্ট নিয়েছে, সেই প্রশ্নটা জনগণ তুলবে ভাই, তুলবে তো। তো এখান থেকে এসেছে, এটাও ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। এই যে উপস্থিত হয়েছে আমাদের কর্মী ভাইরা, বুথের নেতৃত্ব এই মহল্লার নয়, এই মহল্লার তো নয়, না না, আমি যে আজানটা হচ্ছে এটা। আচ্ছা, 2 মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি। আজকে আমরা কর্মী সভায় উপস্থিত হয়েছি যাদবপুর লোকসভার বিভিন্ন অঞ্চল, বিভিন্ন বিধানসভা, বিভিন্ন ব্লকের যারা নেতৃত্বরা আছেন, যাদের প্রচেষ্টাতে, যাদের গণতান্ত্রিক লড়াইয়ে আগামী দিনে যাদবপুর লোকসভা থেকে পার্লামেন্টে পাঠিয়ে যাদবপুর মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সেখানে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য একটা আমরা কর্মী সভা ডেকেছি। এখানে বুথের নেতৃত্বরা আছেন কিছু, অঞ্চলের নেতৃত্বরা সব থেকে বেশি আছেন, আর ব্লকের বিধানসভার নেতৃত্বরা আছেন। উপস্থিত আছেন রাজ্য কমিটির নেতৃত্ব, উপস্থিত আছেন যাদবপুর লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অবজারভার, উপস্থিত আছেন আপনাদের প্রিয়, আপনাদের অ্যাডভোকেট আইনজীবী নূর আলম খান মহাশয় সহ ভাঙড়ে যে সমস্ত নেতৃত্বরা আছেন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসকে উপেক্ষা করে, তাদের হুমকিকে উপেক্ষা করে আমাদের ভাইয়েরকে অনেক হামলা চালিয়েছে, আমাদের ভাই খুন হয়েছে, আমাদের ভাইয়ের উপর অত্যাচার করেছে। আমাদের জেলা পরিষদের 2টো আমরা কন্টেস্ট করেছিলাম, একটা বিজেতার সার্টিফিকেট পেলেও আমাদের একটা কেড়ে নেওয়া হয়েছে, বা অনেক পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরও আমাদের 5 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, ওহিদুল ভাই আছেন, শরীফুল ভাই আছেন, আমাদের আসমা ভাবি আছেন, রুবিনা খাতুন আছেন, জ্যোৎস্না ভাবি আছেন, এবং যারা পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা আছেন, বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন, এবং বারাইপুর পূর্ব, বারাইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর থেকেও আমাদের কাজ চলছে, তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং সর্বোপরি আপনারা শুনলে অবাক হবেন, জয়নগরের 6টা অঞ্চল কিন্তু যাদবপুরের মধ্যে পড়ছে। সেই দলুয়াখাটি গ্রাম যেখানে তৃণমূলী অত্যাচারে আমাদের ভাইদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেই গ্রাম থেকেও আমাদের পার্টির প্রতিনিধি হয়ে বুথের দায়িত্ব নেবে বলে অঞ্চলের দায়িত্ব পালন করছে, তারাও আজকে এই কর্মী সবাই উপস্থিত হয়েছে। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। সকলে হয়তো বক্তব্য চেয়েছিলাম মেয়ের নেতৃত্বদের বক্তব্য দেওয়ার, কিন্তু সম্ভব হয়ে উঠবে না, সময় স্বল্প। সবই এখন ইসিআর হাতে চলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট পারফর্মার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে। সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না। তারপরেও বলবো, আমাদেরকে প্রস্তুত নিতে হবে। প্রস্তুতটা কি? যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করে একদিকে 77টা, বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ, কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন
যে ভাঙড়ের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন। একটাই ভাঙড় থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙড়বাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, এই চাকরি চুরি থেকে শুরু করে এই ভাঙড়ের কৃষকদের কথা, ভাঙড়ের হিমঘরের কথা, ভাঙড়ের খাল সংস্কারের কথা, ভাঙড়ের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে, কংক্রিটের নির্মাণের কথা, ভাঙড়ের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা, ভাঙড়ের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা, ভাঙড়ের শিক্ষক যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ছাত্র শিক্ষক রেশিও মেনটেনের কথা, ভাঙড়ের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা, ভাঙড়ের রাস্তাঘাটের উন্নত মানের কথা, ভাঙড়ের নতুন বাস রুটের কথা সহ ভাঙড়বাসীর আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্চার হয়েছে এক বিধায়ক, অমন আমরা যদি এই যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি, অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি, জনগণের এমপি টিকটক ভিডিও সেলফি সে তুলবে না, যাদবপুর লোকসভার কথা, যাদবপুর লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে। আপনারা যদি দায়িত্ব নেন, কাঁধে যদি দায়িত্ব তুলে নেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে, অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন, তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙড়ের মাটি থেকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন রাজ্যের, ঠিক একইভাবে ভাঙড় সহ বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগরের একটা 6টা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনারপুর, উত্তর, দক্ষিণ, টালিগঞ্জ, যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয়, আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে, সমস্ত বাইনারি ভেঙে দিয়ে, একদিকে বিজেপির বাইনারি, অপরদিকে তৃণমূলের বাইনারি, আর মধ্যিকার এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিছু মিথ্যাচার আছে, সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো, দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারবো। আপনাদের হাতে নির্ভর করছে। যারা বুথের নেতৃত্ব আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দ্বিতীয় কাজ কি হবে, অঞ্চল নেতৃত্ব যারা আছে আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে দায়িত্ব আপনাদের নিতে হবে, মানুষের কাছে পৌঁছে যান। 2021 সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল, আমাদেরকে অনেকভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিল, কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক, আবার কেউ বলেছিল বিজেপির দালাল, কিন্তু যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানুষ আইএসএফের ছায়াতলে আসছে, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন সমাজের মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল, দেখুন আজকে তারা আমাদের ছায়াতলে আসছে, তাদের আশার স্থল, তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্ন হয়ে উঠছে। তাই আমি জনগণকে বলবো, যারা আমাদের নেতৃত্বদেরকে বলবো, জনগণের কাছে পৌঁছে যান, তাদেরকে বলুন আমাদের সিম্বলের কথা বলুন, আমাদের প্রার্থীর কথা বলুন, আমাদের অ্যাক্টিভিটির কথা বলুন, শুধুমাত্র সাথে সাথে আমাদের ইভিএম মেশিনে কত নম্বর প্রেস বটনটাকে প্রেস করতে হবে শুধু তাদের কাছে পৌঁছে দিন, এবং সাথে সাথে দায়িত্ব নিন ভোটের দিনে ভোট চুরি বন্ধ করতে হবে, এবং গণনার দিনে আমরা অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করে ইভিএম মেশিনে যে গণনা হবে সেটাকে যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক ধরে রাখতে পারি, কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না। এখান থেকে আমরা বাজিমাত করব, জনগণের ভোট নিয়ে আমরা দেশের আইনসভার মধ্যে যেতে পারবো। দায়িত্বটা কাদের নিতে হবে, কাদের নিতে হবে? একটু হাত তুলুন তো যারা দায়িত্ব নেবে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আশা করছি হবে তো নাকি? আমাদের ভাই অনেক কষ্ট পার করে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, অনেক কষ্ট পার করেছে, অনেক কষ্টে দিন যাপন করেছে। এখানে আমাদের ভাঙড়ের কথা বলছি, বিভিন্ন লোকসভা, বিভিন্ন বিধানসভার মানুষ এসেছেন। আজকে ভাঙড়ে নিয়ে আসার কারণটা একদম আপনাদেরকে একটা কারণ আছে, ভাঙড়কে এসে দেখুন, ভাঙড়ের মানুষের সাথে মিশুন, ভাঙড়ের মানুষ কত সহজ সরল শান্তপ্রিয়। আপনারা বিভিন্ন বিধানসভার মানুষ অন্তত একবার ভাঙড়ের মানুষের সাথে মিশে দেখে যান। আর একটা কথা বারবার বলছে না, যাদবপুর লোকসভাটা শুধুমাত্র ভাঙড়কে নিয়ে নয়, অবশ্যই স্বীকার করে নিচ্ছি শুধুমাত্র ভাঙড়কে নিয়ে যাদবপুর বিধানসভা নয়, তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি, ভাঙড় বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট।
যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙড়কে এখানে ইনক্লুড করা হবে। এবং যেটা বলি আপনাদের, বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন, আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফ এর পক্ষে ভোট করাবেন, আশা করছি সর্বোচ্চ দেবেন। তবে এটা মাথায় রাখবেন, মানুষকেও বোঝাবার সুবিধা হবে। বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙড় এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায়। আর অলরেডি তো ভাঙড় খামচিহ্নের পাশে দাঁড়িয়ে গেছে। শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে? বেশি বেশি ভোট প্লাস করা। ভাঙড় 1,09,000 প্লাসে আছে। আমরা ভোট প্রার্থী দেওয়ার আগে পর্যন্ত মালিক ভাই যে কথা বলেছেন বাস্তব কথা বলছি। আমরা বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয়, শ্রীরামপুর নয়, মুর্শিদাবাদ নয়, রাজ্যের 42টা সিটেই বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দেবো, ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো চেয়েছিলাম সহজেই। কিন্তু দুঃখের বিষয় গড়িমাসি হয়েছে, বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে। যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে। পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী, দিনের বেলায় কংগ্রেস, তবে সবাই নয়, একটা যারা লিডারশিপে আছে, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল, সেই হয়ে যাচ্ছে বিজেপি, সেই হয়ে যাচ্ছে আরএসএস। তারা চাইলো না এই জোটটা হতে। আমি সবাইকে বলছি না, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আমাদের ভাঙড়ের কথা বলছি, রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা এখানকারের, যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, তাদের কথা আমি বলছি না। তুষার বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, কিন্তু তুষার বাবু আর রশিদ বাবু তো ডিসিশন মেকারের জায়গায় নাই। ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না। তা আপনাদের বলি, এরা চায়নি, কংগ্রেসও চায়নি, বামপন্থীদের একটা হেভি অংশে লিডার যারা ডিসিশন মেকিংয়ে আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি। ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে দেশের আইনসভা, রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে। একজন যেই যা ভূমিকা পালন করছে, সংযুক্ত মোর্চা তথা আইএসএফকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে। এই আতঙ্কে জোট করেনি। আর কি, বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে, ঘরে ঢুকে যাবে। অনেকের টিকিট বাঁধা নাগপুরে আছে। তাই আপনাদের বলবো, তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না। জোট হয়নি, আমরা আমাদের মতো লড়াই করব। কেউ ভয় পাবেন নাকি? এই ভয় পাবেন? আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল, আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল, আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল। এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব, অসুবিধা হবে কারো? অনেক হয়েছে ভাই, গাছে উঠে রাঙা পাখি অনেক পেড়ে দিয়েছি, আর নয়। এবার গাছে উঠে রাঙা পাখি আমি নিজের পারবো। কারো পারার দরকার হলে গাছে না উঠতে জানলে গাছে উঠা শিখিয়ে দেবো, তার নিচে ধরে দাঁড়িয়ে থাকবো। গাছে উঠতে গিয়ে পাখি পার থেকে যদি পড়ে যায় ধরে নেব, তাই তো? কিন্তু আর পাখি পেড়ে এনে দেবো না। আপনার দাদু পাখি পেড়ে এনে ওই নেতার দাদুকে দিয়েছিল, ওই পাখি পাড়তে গিয়ে হাত পাখি ভেঙেছে, জীবন গিয়েছে, কিন্তু আপনার দাদু পাখির ভাগ পায়নি। কি হয়েছে? ওর দাদু ভোটার হিসাবে রেখে দিয়েছে। আপনার বাবা একই কাজ করেছে, দাদু যে কাজটা করেছিল, ও দাদু নেতার ছেলে আর সেই কাজ করছে। এখন ওর নেতার মানে দাদুর পুতা এখন এখানে ও চেষ্টা করছে আপনাদেরকেও ওই একইভাবে গাছে টুল দিয়ে পাখি পাড়িয়ে তারা নেবে, আর নয়। অনেক হয়েছে ভোট নিয়ে, সহজ সরল মানুষকে অনেক বুঝিয়ে ভোট নিয়েছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলেছেন। ক্ষতিগ্রস্ত কার হয়েছে?
এই আমার দাদু আমার বাবার এখন আমার হচ্ছে, ও স্লোগান বন্ধ করতে হবে। যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো, আগে সুজন বাবু এসে লড়াই করো, আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো, আগে অধীর বাবু এসে সামনে লড়াই করো। আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো, তোমরা সিয়ানে অর্থাৎ নেতাতে লড়াই করবে, দেখবো কে হারছে কে জিতছে, আমরা আর লড়াই যাব না। এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে। সব সময় আমাদের মাথায় কাঁঠালকে খাবে। আরে ভাই, কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না। সেন্ট তো নাকি আসছে ভাই, হ্যাঁ এবার তো আমাকে খেতে হবে আমার কাঁঠাল। ও আমার কাঁঠাল আমার মাথায় রাখো, তুমি খেয়ে বেরিয়ে যাবে, এ হবে না। নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি। কেন বলি? একসাথে আমরা লড়াই করেছিলাম। তবে হ্যাঁ, আমাদের বন্ধুত্ব ছিল, আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি। তবে শত্রুতা এখনো শুরু হয়নি। যদি কেউ মনে করে আর 5টা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয়, যদি কেউ করতে চায়, আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব। আছে তথ্য আমাদের কাছে অনেক। এই দক্ষিণ 24 পরগনা জেলার কথা বলছি, শুধু একটা পয়েন্ট শুধু হিন্স দিয়ে ছেড়ে দিচ্ছে। অনেক ধর্মনিরপেক্ষতার গল্প করে নয়। রেজ্জাক মোল্লা সাহেব যখন তিনি বামেদের সাথে যুক্ত ছিলেন, সিপিআইএম এর যেমন করতেন, জেলা সভাপতি নেতার সাথে যে নাটক হয়েছে, যে ভোটাভুটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি, সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে, মাথায় রাখবেন। সময় যদি আমরা পোল খুলতে শুরু করি, বিপদ হবে। বিপদ মানে লোক ছিছি করবে। মালিক ভাই বললো না যে 2-4টে বাড়িয়ে ঘুরছে রাস্তায়, সেটাও আর ঘুরতে পারবে না। আমরা আবারও বলছি, বন্ধুত্ব ছিল, এখন আমরা ডিটাচে আছি। তারা তাদের মতো লড়াই করছে, আমরা আমাদের মতো লড়াই করব। তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে, আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবো। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে, তাই তো? তবে কারো যদি মিথ্যাচার করে, মিথ্যার আশ্রয় নিয়ে, তাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেখে দিতে চাইবে, আইএসএফ কিন্তু বসে থাকবে না। কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কি ছিল? আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ওর অধিকার লড়াই এসেছি আমরা। বন্ধুগণ যারা এসেছেন, আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে 4 থেকে 5টা দেয়াল লেখার কথা। আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন। অনেক জায়গায় দেখছি, অনেক বুথে, এখানে যদি হয়নি, আমাদের দেয়াল লেখা ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে। ভালো কথা, ভালো কথা, মুছছে, তার মানে ওষুধ কাজ হচ্ছে। বুঝতে পারছেন তো? ওষুধ কাজ হচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে? ধীরে ধীরে কাজ হচ্ছে, হবে। আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি। 75 বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে। দাঁড়াও, এই তো সবে 3 বছর হয়েছে। ডবল ডিজিটে আমরা পৌঁছাই, বুঝে যাবে। কিন্তু কাজ হচ্ছে ঔষধের। সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে। ভাই যারা উপস্থিত হয়েছেন, কর্মীদের বলবো, আপনারা মিটিং মিছিল তো বড় হবেই। মিটিং মিছিল কি ছোটখাটো হবে নাকি? বড় তো হবেই। কিন্তু বুথের যারা নেতৃত্ব, অঞ্চল যারা নেতৃত্ব আছেন, আপনাদেরকে দায়িত্ব কি নিতে হবে? বুথে গিয়ে বুথ কমিটিকে বসে, যেমন বসছেন আবার বসবেন, ভাগ করে দিতে হবে যে এই 10 জন, এই 30 জন, এই 20 জনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে। ওদেরকে কিভাবে মনিটরিং করা যায়, ওর ভোটটা কিভাবে আইএসএফ আনা যায়। যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে, তাদের কাছেও যেতে হবে, তাদের ভোটটাও কিভাবে আনতে হবে। অর্থাৎ বুথ কমিটি দায়িত্ব নিতে হবে ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের কাছে যায়। সব ভোটই যাতে খামচিহ্নের পক্ষে আসে, সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে, সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে, সেটা বলতে হবে। যেদিন আপনি কাজ করতে থাকবেন, মিটিং মিছিলের ডেট দেওয়া হবে, মিটিং মিছিল হবে, প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালিক ভাই আছে, অনির্বাণদা আছে, বিভিন্ন নেতৃত্বরা আছে, তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনারা ডেট জানিয়ে দেবেন, বা আমরা আপনাদেরকে বলে দেব অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে। আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে, মানুষের কাছে যাবে, প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে, দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে। আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন, মানুষের কাছে দাঁড় করাবেন।
মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে। আপনারা দেখেছেন আমি এতে গিয়েছিলাম বালুরঘাট আর মুর্শিদাবাদে। জঙ্গিপুরে সত্যি কথা বলতে আমাদের সংগঠন খুব স্ট্রং নয় এই যাদবপুরের মতো, কিন্তু জঙ্গিপুরে অত ভোটার, অত ভালোবাসার মানুষ আমাদের আছে, আমি না গেলে জানতে পারতাম না। বেলা 2টোর সময় প্রোগ্রাম রেখেছে, আমি তো প্রচুর চিৎকার চেঁচামেচি করলাম ওদেরকে গিয়ে। বেলা 2টোর সময় প্রোগ্রাম রেখেছে, মাথার উপরে ছাউনিটাও ঠিকঠাক দেয়নি, তলায় বসার চটও দেয়নি। আমি বললাম কি টাকার অভাব আছে, কেন এ কাজ করেছো? বলছে ভাইজান প্যান্ডেলওয়ালাকে বলছি, কে বলছে যদি চেয়ার দিই, ওপরে তৃণমূলের নেতারা বলেছে তুমি এ দিতে পারবে না, কি বলে এটাকে, এ ছাউনি দিতে পারবে না, আর যদি ছাউনি দিই তলায় চট দিতে পারবে না, এরকমভাবে তৃণমূলের নেতারা আমাদেরকে হুমকি দিয়েছে। কি করব? কিন্তু সত্যি বলছি আপনাদেরকে, এত ভালোবাসার মানুষ, এত আমাদেরকে ভালোবাসছে, এত ভরসা করছে, ওই গরমে যতটুকু পেরেছে ওর মধ্যে চেপে বসে আছে। এবার তো আমাকে ভয় লাগছে ভাই, যা রৌদ্র এখানে চলছে, যে আমি আসানসোলের কথা ভুলে যাচ্ছি না, কোনো এক রাজনৈতিক দলের নেতারা এই বস্ত্র বিতরণ করছিল, এই বস্ত্র নিতে গিয়ে চাপাচাপিতে মারা গিয়েছিল, খেয়াল আছে? তার যিনি অর্গানাইজ করেছিল সেকে জেল খাটতে হয়েছে, এটা তো আমি ভুলে যাইনি। বাবা মমতা ব্যানার্জি আমার একটা শব্দ যদি ভুল পাই ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে। আমি তো ভয় পাচ্ছি, চাল্লা করছি কি হবে রে। আমি বলছি ভাই এখানে এত দাঁড়াবার দরকার নেই, আমার ছবিতে কম লোক আসুক কোনো সমস্যা নেই, বামপন্থী বন্ধুরা বলুক লোক হচ্ছে না, কোনো সমস্যা আমার নাই, তোমরা সাইডে যাও ভাই, গাছতলায় যাও, বিল্ডিং এর নিচে যাও, আমার আওয়াজটা শুনে নিলি যথেষ্ট। কি করব ভাই, আমার ছবিতে ভালো আসবে, বামপন্থী বন্ধুদের দেখিয়ে বলবো এই দেখো আমার এত লোক হচ্ছে, ওতে আমি বিশ্বাসী নয়। আমার দূরে থাকলেও হবে, দূরে থাকলেও হবে, আওয়াজটা শুনলে ভোট দিলেই যথেষ্ট। তাই মানুষ আমাদেরকে চাইছে, আমাদের কাজ শুধু পৌঁছে যাওয়া, আমাদের কাজ পৌঁছে যাওয়া। 2021-এর আগে ভাঙড়ের সহ রাজ্যের মানুষটা কি বলেছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, সিএ করে তাড়িয়ে দেবে। আজকে ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল। সিএটাকে দেখিয়ে তৃণমূল তার ভোট চুরি মানে ভোট ধরে রাখতে চাইছে, আর বিজেপি একটা অংশের ভোট নিতে চাইছে। দিনের শেষে বিজেমূলের যে নাটক করছে এটা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আমি বিধানসভা ভোটে 1,09,000 ভোট পেয়েছিলাম। আমার বিশ্বাস ভরসা, আমার ভালোবাসার ভাইরা যেভাবে মানুষের পাশে থাকছে, মানুষের অভাব অভিযোগ যেভাবে শুনছে, যেভাবে সমাধান করার চেষ্টা করছে, 2024 সালে 2021-এর রেকর্ডকে ভেঙে ভাঙড় থেকে অন্তত লক্ষাধিক ভোটের লিড যাবে। আমি আশা করছি প্রায় লক্ষাধিক ভোট আমরা এখান থেকে পাবো। আমার ভরসা 1,09,000 ভোটকে ভাঙড় যারা নেতৃত্বরা আছে দায়িত্ব নিয়ে সেটা পার করবে। হবে তো নাকি ভাঙড়ের ভাইরা? মানুষের কাছে পৌঁছে যান। যারা যারা বলেছিল যে বিজেপি চলে আসবে, তারা বিজেপিকে কতটা আটকাতে পারছে ভাই, আপনারা গিয়ে বলবেন। আমাদের হাতে সুযোগ দিতে বলুন, কাকে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আটকাতে হয় সেটা আমরা ভালো করে দেখিয়ে দেবো, আর সে কল আমরা ভালো করে জানি। যারা 2021 সালে অনেক ভয় দেখিয়েছিল, 2024-এর আর ভয় দেখানোর কোনো জায়গা আছে ভাই? বরঞ্চ আমরা বুথে বুথে চলে যাব, গিয়ে এই বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেনিং করব। বাস্তব বলছি তো, একজন বিজেপির দাঁড়িয়েছে এখানে, কি নাম ওনার জানেন? কি গাঙ্গুলি মহাশয়। আর দেখতেই পাওয়া যায় না, শুনলাম না উনি নাকি দিল্লিতে বেশি থাকেন, বাংলা ভাষা হয়তো বেশি ভুলেই গিয়েছে, হিন্দি আর ইংলিশ উনি জানেন, বাংলায় থাকে না। তাকে ভোটটা দিয়ে লাভটা কি হবে? বিগত দিনে মিমি চক্রবর্তী মহাশয়কে ভোট দিয়েছিলাম, যাদবপুরবাসীর জন্য কটা কথা বলেছে, কটা ডিবেটে অংশগ্রহণ করেছে, কি করেছে তার ডেটাটা 5 বছর শেষ হয়েছে তাকে দিতে বলবেন। আর বন্ধু যারা আমার এখানে পঞ্চায়েতের নেতৃত্বরা, বুথের নেতৃত্বরা, ব্লকের নেতৃত্বরা আছে, আপনারা জোর গলায় বলবেন যে পারলে বিধানসভার টিভিটা চালাতে বলুন, বা স্পিকার স্যারের মাধ্যমে প্রসিডিংটা আমার যেগুলো পারফর্ম করেছি বিধানসভার মধ্যে সেটা জনমানুষে দিয়ে দিক। আমাদের 2.5 বছরের বিধায়ক ভাঙড়বাসীর জন্য কথাটা বলেছে। আর আমার ল্যাডের টাকা আমি বিগত দিনে বলছি, আজকেও বলছি, 5 বছর শেষ হওয়ার আগে 3 কোটি পাওয়ার দরকার ছিল। আপনাদের মূল্যবান ভোট নিয়ে
বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছি, এমন কথা বলেছি। 2011 সালের আগে এমএলএ ল্যাডের টাকা ছিল বছরে 60,000 টাকা, 60 লাখ টাকা, সেটা 10 লাখ টাকা বাড়াতে বাধ্য করেছে এই ভাঙড়ের বিধায়ক। এখন 70 লাখ টাকা হয়েছে। সেই যেটা 3 লাখ, 3 কোটি সামথিং লাখ টাকা হচ্ছে, যে টাকা হচ্ছে আমি কি বলেছি আপনাদের বিগত দিনে ভাঙড়ের যারা বন্ধু আছেন এবং যারা অন্যান্য বিধানসভা নেতৃত্বরা এসেছেন তাদেরকেও শুনিয়ে রাখি, আমি বলেছি আমার ল্যাডের টাকা সরকার পক্ষ খরচ না করতে দিলেও আমি তো খরচ করব। যদি খরচ না করতে পারি, যে টাকা বাকি থাকবে আমার গাঁটের টাকা, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষের জন্য উন্নয়ন করে দেবো। আর কি বলেছি, 5 বছর শেষ হবে, আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই এই 5 বছরে আমি ভাঙড়বাসীর জন্য কত কি করেছি, কজনের জন্য সই করেছি, আইডি কার্ডে কতজনের রেক্টিফিকেশনের সই করেছি, আধার কার্ড থেকে শুরু করে রেকমেন্ডেশন থেকে শুরু করে কতজনকে ব্লাড দেওয়া হয়েছে, টোটাল ডেটাটা আমি জনমানুষের কাছে এই খামে ভরে প্রতিটা বাড়িতে বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি তো করবো বলেছি। আমার তো এখন পিরিয়ড শেষ হচ্ছে না ভাই। কার পিরিয়ড শেষ হয়েছে? মিমি চক্রবর্তী মহাশয়া। তা তাকে বলুন 5 বছরে কি পারফর্ম করেছেন, দেখবেন নীল। ভাঙড়বাসী তো দূরের কথা, এন্টায়ার যাদবপুরবাসীর জন্য কোনো আওয়াজ তোলেনি। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল সেই সময় কোনো কথা বলেনি। তাই আমরা যদি অনির্বাণ বাবু অর্থাৎ বিজেপির প্রার্থীকে কেউ ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই, ঠিক ওই মিমি চক্রবর্তী মহাশয়ের মতো হবে। আর এখন থাকলো কে, কি নাম, সায়নী ঘোষ। আমি আপনাদের বলবো আপনাদেরকে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন ধর্মের মানুষ আছি, কিন্তু 99.99% 99.99% আমরা ধার্মিক। তো ভাই আমাদের দেশ মহান দেশ, যে আস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে, যে নাস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে। হয়তো এখানে যে 5,000 3,000 মানুষ থাকে, একজন কি দুজন নাস্তিক হতে পারে, সে তার ব্যাপার, সেও একটা মতদর্শে বিশ্বাসী, কিন্তু সবাই আমরা মাথা তুলে বাঁচি। কিন্তু আমরা ভুলে যাব ওই ভদ্রমহিলা সায়নী ঘোষ যেভাবে হিন্দু ধর্মের শিব ঠাকুরকে নিয়ে, শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ধর্মপ্রাণ মানুষের জবাব দিতে হবে। কেউ যদি মনে করে ওটা হিন্দু ধর্মের মানুষ ধর্মকে নিয়ে নাটক মানে বাজে মন্তব্য করেছে, হিন্দুরা জবাব দেবে, এটা ধর্মপ্রাণ মানুষের কথা হয় না। ধর্মপ্রাণ মানুষের কাজ কি হবে, মসজিদে কেউ যদি মসজিদ নিয়ে কথা বলে যেমন রুখে দাঁড়ানো, মন্দির সম্পর্কে বাজে মন্তব্য করলে একইভাবে রুখে দাঁড়াতে হবে। গির্জা সম্পর্কে বাজে মন্তব্য করলে, ধর্মস্থান সম্পর্কে বাজে মন্তব্য করলে রুখে দাঁড়াতে হবে, এটা ধার্মিকের পরিচয়। তো সায়নী ঘোষ মহাশয়া কি বলেছে, শিবলিঙ্গকে বাজে মন্তব্য করে, জানেন তো? তা আমরা কি করব, ওকে যদি আমরা প্রশ্রয় দিই, ওনাকে ওই ভদ্র মহিলাকে যদি প্রশ্রয় দিই, তাহলে আগামী দিনে এই ধরনের বাজে মন্তব্য বিভিন্ন ধর্মকে নিয়ে করবে। যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করে তাদেরকে আমরা একটাও তাদের পক্ষে না ভোট যাই, তার জন্য আমরা বুথে বুথে চলে যাব। আর একটা কথা অদ্ভুতভাবে দেখছি, এই মতটার সাথে তৃণমূল যে একমত নয়, এই মতটাকে তিনি সায়নী ঘোষ যে মন্তব্য করেছে, তৃণমূল যে এই শব্দটাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা গ্রহণ করছে না, অফিসিয়াল স্টেটমেন্টও দেখতে পেলাম না। মানে কি বকলমে তৃণমূল তাহলে এটাকে সাপোর্ট করছে? আমাদের পার্টির কেউ যদি একটা বাজে মন্তব্য করবে না আশা করছি, তাহলে আমাদের ক্লিয়ারিফিকেশন দেওয়া দরকার তো, যে ওই বক্তব্যের সাথে আমি সহমত নই পার্টি। তাই এক্ষেত্রে হয়নি, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তাহলে ভাই পৌঁছে যাবেন, কটা বাজে, অনেক বকে ফেললাম তো। আর 5-7 মিনিট টাইম নেব, অসুবিধা হবে ভাই? কালকে রাত্রে আমরা বেরিয়েছি মালদাতে, মুর্শিদ ইটাহার থেকে। কখন পৌঁছেছি বাড়িতে জানেন? আমার কি বলে লোকেশনে দেখাচ্ছিল 6টা, এই 5:55। কটায় পৌঁছেছি বলবো না, কারণ আমার বড় ভাইজান ভিডিও দেখলে ওই দিদি দেখে বিপদ হয়ে যাবে। 5:55 টাইম দেখিয়েছি লোকেশনে, তার অবশ্য আগে পৌঁছেছি। তারপরে এখানে আসা, আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনারাও মেহনত করছে। আমি চেয়ারম্যান, আমাকে একটু বেশি মেহনত করতে হবে। আপনারা বুথের নেতৃত্ব,
আমার থেকে একটু কম মেহনত করবে। অঞ্চল নেতৃত্ব একটু বেশি তাকে করতে হবে। তাকে বেশি করতে হবে মানে কি, বুথের নেতাদের তাদেরকে একটু আওয়াজ শুনতে হবে, এটা করো সেটা করো, তুমি এটা করে দিচ্ছ না কেন, এটা শুনতে হবে অঞ্চল নেতৃত্বদেরকে। ব্লকের নেতৃত্ব আর একটু বেশি শুনতে হবে, অঞ্চল নেতাদের কথাগুলো শুনতে হবে। জেলাকে তো আরও ব্রেন খারাপ হয়ে যাবে, আর আমাদেরকে আর একটু বেশি। কিন্তু আপনাদের বলবো, আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দলের, আপনিও কর্মী আমিও কর্মী, কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কর্মী কে জানেন? বুথের যারা নেতৃত্ব দিচ্ছেন, বুথের যারা উঠে আসছেন। কারণ বুথ হচ্ছে, বুথকে যদি আমরা চাগাতে পারি, বুথকে যদি আমরা জেতাতে পারি, তাহলে আমরা ব্লকও জিতব। বুথেই সব থেকে সমস্যা। আপনি ব্যানার বানতে যাচ্ছেন, আপনার উপরে হামলা হচ্ছে। বুথে আপনি দেয়াল লিখতে যাচ্ছেন, আপনার দেয়াল মুছে দিচ্ছে। আপনি বুথে ওষুধ বুঝাতে যাচ্ছেন, আপনারা মিথ্যা কেস দিচ্ছে। সব বুথে সমস্যা। আমাদের কত ছেলেকে জেল খাটিয়েছে। উসমান ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, ওহিদুল ভাই আছেন, আসমা ভাবি আছেন, মালিক ভাই আছেন। মানে ভাঙড়ের আমার মনে হয় নেতাদের 70% জেল খেটে নিয়েছে, তাই তো? তবে একটা জিনিস ভালো হয়েছে, কি বলুন তো? হ্যাঁ, আমরা জেলের ভয় আর খাই না। আচ্ছা, ভাঙড়ে যারা জেল খেটেছে একটু হাত তুলুন তো। এই হাত তুলো, জাহাঙ্গীর ভাই। ভাবতে লজ্জা, অনেকজন তুলছে, আরে জেল খাটা আসেনি, চুরি দেয় নাকি? আচ্ছা না বাবা, লজ্জায় তুলছে না। আরে ওরা চাকরি চুরি করে জেলে গিয়েছে, আমরা চাকরি বাঁচানোর জন্য, চুরি বাঁচানোর জন্য জেল খেটেছি। আমরা গর্বিত। দেখতে পাচ্ছেন না আইনের চড় কেমন খেয়েছে? আবার মমতা ব্যানার্জি নাটক করছে, বলছে 10 লক্ষ চাকরি রেডি আছে। আরে 10 লক্ষ চাকরি 2021-এ চাকরি নির্বাচনের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো। 2024 চলছে, ডবল চাকরিতে দূরের কথা, চাকরি ছুট হচ্ছে। তবে একটা কথা ভাই, এই চাকরি যেটা আপনার, এটা এই প্রসঙ্গে বলে নিই যে প্রায় 26,000 চাকরি বাতিল হচ্ছে, জানেন তো? কিন্তু সবাই কিন্তু চুরি করে চাকরি পায়নি, অনেকের মেধার ভিত্তিতে পেয়েছে। আমি অনুরোধ করবো সকলকে নিয়ে আপনারা খিল্লি করবেন না। আপনারা সরকারকে প্রশ্ন তুলতে বলুন, গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যান, যে মা ভাবুন 26,000 পরিবার আজকে ধ্বংস হয়ে গেল। যে টাকা দিয়ে চাকরি নিয়েছে তারও পরিবার ধ্বংস হলো, কারণ ওই টাকাটা জমি জায়গা বিক্রি করে দিয়েছে। আর যার মেধার ভিত্তিতে তাকে আবার চান্স দেওয়া হবে বলেছে কোর্ট, কিন্তু সে তো আজকে সোশ্যালিতে তার যে সম্মান কিছুটা হলেও আঘাত লাগছে। সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারের। এই চাকরি চোরেদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে, এই চাকরি চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর এই চাকরি চোরেদের সাথে যারা যোগ্য সাথ দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তাদেরকেও আমাদেরকে পরাস্ত করতে হবে। এটা মাথায় আসছে তো ভাই? তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যে যার সম্মান অবশ্যই আছে। আমাদের যেমন এখানে মহিলা সদস্যরা আছেন, এদিকে আছেন দিদিরা আছেন, ভাইয়েরা আছেন। পঞ্চায়েত ভোটে, বিধানসভাতে যেমন আমরা খেটেছি, ঠিক তার থেকে বেশি আমাদের খাটতে হবে। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আমাদের এই যাদবপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী কজন একটু হাত তুলে বলবেন? ভুল হচ্ছে কিন্তু না, আমার মনের কথা আপনি বুঝতে পারলেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যাদবপুরের প্রার্থী নওশাদ সিদ্দিকী। এখন আপনারা আমার কথা, মনের কথা বুঝতে পারলেন না। আপনি বলুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যাদবপুরের প্রার্থী আপনি, হাত তুলুন। কে কে প্রার্থী? কে কে প্রার্থী? হাত তুলুন। তুমি মালিক ভাই প্রার্থী না? একটু হাত তুলুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যাদবপুরের প্রার্থী কারা? আমরা। তাহলে আমরা আমাদের জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনে অনেক হিংসা করেছে, এক বেটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এখন তারা গোষ্ঠীদ্বন্দ্বের নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই। ফার্স্ট কিন্তু জেলের ভাত এই আইএসএফ তাকে খাইয়েছে। আইএসএফ এর মামলাতে তিনি অ্যারেস্ট হয়েছে। ওই মামলা কিন্তু অনেকজনের নামেও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, শুধু আরাবুল সাহেবের নামে নাই, অনেকজনের নামে আছে। কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে, আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আইএসএফ যুক্ত আছে। আমি বললাম আইএসএফ ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না। প্রকাশ্য আমি বলছি, রেকর্ড করুন, আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে, শওকত মোল্লাকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে। এখনো বলছিল আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো? আরে মার খাবো, মাথা ফাটাবে তো দিনের বেলায় মারবো। ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠীদ্বন্দ্বের করছে, আমরা করবো না।
আমরা প্রকাশ্যে বলছি তো নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য। পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি, তিহারের জেলের ভাত তো খাইনি। আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি, দরকার লাগলে তিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবে। তো আসমি হবিরও ছিল, জিজ্ঞাসা করো না, খুব একটা ভালো ভাত ছিল না। হ্যাঁ রুটি এই ওইদুলকে জিজ্ঞাসা করো, এত পাতলা রুটি কি বলে, এরকম দেখলে দেখা যাবে এই মোটা থেকে, তাই তো ওইদুল? বুঝতে পারছো না? তবে একটা কথা বলবো, আমি জেল থেকে এতজন বেরিয়েছে, আমি 2-4 জনকে দেখেছি কিন্তু একটু মোটাসোটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে, কেন কি জানি। হ্যাঁ আছে কোথায় সে? এই তো এই আসাদুল আমাকে যখন জেলে ধরেছে, মানে কলকাতা আমাদের আসমা ভাই আমাদের যাদেরকে ধরেছিল, দেখি এই আওয়াজ ভাইজান ভাইজান করছে, আর আসাদুলের চিনা চিনা আবার, তার মধ্যে আসাদুল একে এখানে ধরলো কি করে, ও তো ভাঙড়ে, বলছে ভাইজান আমাকে ধরে নিয়েছে। তো কি হয়েছে আমাদের জীবন থেকে 42টা দিন, জীবন থেকে 60টা দিন কেটেছে, আর কিছু তো নয়, কিন্তু আমাদের জ্ঞান হয়েছে, আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে। তোমরা গটাপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না, জীবনে জেলে যদি না যেতাম, পুলিশ কাস্টডিতে না থাকতাম, বারাইপুর জেলে যদি না যেতাম, জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত। আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য, একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাকেও পূরণ করিয়ে দিয়েছে। একটা ভয় লাগতো ভাই, এই জেল খাটবো যাই বলি না কেন, একটা মনে ভয় লাগতো, কি রে বাবা, কিছুই নয়, ফোনটা শুধু পাওয়া যাবে না, তবে যদি মাল খরচ করতে পারে, ওটা আমি বলবো না, আমি আইনের লোক তো, অন্যায় হচ্ছে ওটা। আপনি যখন ছিলেন চোর বলতো, আপনার সাথে দেখা করতে আসতো, সেটা 100 বার সেটা হয়েছে, সেটা তো মাউজ বললাম না, আমরা চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করেছি। ভাই আমি বলবো, আমরা সবাই প্রার্থী আজ থেকে, হবে তো ভাই? কারো অসুবিধা আছে? আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই। ভাইয়ে ভাইয়ে আমরা ঠিকঠাক থাকতে পারছি না, আমরা কর্মী সমর্থক, মনোময় কোনো বিষয় থাকতে পারে। আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক, উনি বলছে না ওনার বুথে মিটিংটা হোক, এটাও থাকতে পারে। তো এটাতে করপে রাগ করলে হবে না, আমাদেরকে লক্ষ্য কি করতে হবে, ভাঙড় সহ সারা রাজ্যকে সন্ত্রাস মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে। সে হিংসা মুক্ত সন্ত্রাস মুক্ত করতে গেলে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে। আমার বাপের বয়সী লোককেও জেলে দিয়েছে, ওরা ছাড়েনি। অসুস্থ ওই তো পেছনে বসে আছে, ফলেরহাট 2 এর কি অসুস্থ, মঈন গাজী। সত্যি বলছি আমার ভয় লাগছিল, আমার ভয় লাগছিল। মঈন গাজী এবার উঠে তো, তুমি মঈন গাজী এবার উঠে তো, দেখো একদম হিরো হয়ে যায়, তোমরা বসো, চকাচক হিরো হয়ে গেছে। সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিল ওনার, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুন। তো কি হয়েছে, আমাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে, আমাদের উপরে এত হামলায় এত মামলায় এত কিছু করেছে, মন থেকে আইএসএফ কারে মুছতে পেরেছে? হ্যাঁ, কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্য রুজি রুটির কাছে ধাক্কা দিয়েছে, আমাকেও জিজ্ঞাসা করেছে ভাইজান কি করব, আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো, ওই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে মরবে ভূতের লোক আর নেতা বেঁচে থাকবে, ওটা চাইনি। ওই যা তুই যা, আমি শুধু বলি ভোটটা দিবি তোরে, ভাইজান ওটা বলতে লাগবে যে এখন সরকার সাহেবের হাত ধরছে, কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল, কিন্তু ভোট তো আমারই আছে, সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে। দলুয়াখাকি থেকে শুরু করে, যাদবপুর থেকে শুরু করে, টালিগঞ্জ থেকে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, সর্বোপরি ভাঙড়ের সেই 6 লেন থেকে শুরু করে একদম কোথায়, পোলেরহাটের ওই মাথাটা নাম বলো না গো, মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পাগলা পীর পর্যন্ত, আমাদের সবটাই আমরা কি করব, আমাদের ভোট তো সব, সেটাকে গুছিয়ে আমাদের খামের মধ্যে দেব। আপনাদের বলি, আপনারা এখন থেকে লেগে যাবে, যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে, সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন। আমিরুল্লাহ জানে, কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে
পঞ্চায়েত বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করিয়েছিল যে 1 নম্বর না 2 নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবে, তারপরে ভাইজানের খাম চিহ্ন দেবে। এটা হতে দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম 86,000 ভোট কিভাবে তৃণমূল পেল, পরে জানছি ভাইজান এই করেছে সব। আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শরীফ তুলে দিয়েছিল, ধর্মগ্রন্থ তুলে দিয়েছিল, ওগুলো হতে দেওয়া যাবে না। কোনো অন্যায় হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ইসিআইকে জানাবো। ইসিআই যদি অ্যাকশন না নেয়, আমরা প্রয়োজনে কি করতে হবে, আইনত কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা করব। কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো অশান্তিতে পা দেওয়ার দরকার নাই। মানুষের কাছে শুধু ভোট দানের ব্যবস্থাটা ঠিক করে দেব, মানুষ শান্তশিষ্টভাবে এসে ভোট দেবে, ভোট ফিরে যাবে। এটা হবে ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভোটটা কবে আছে? এপ্রিল, জুন। আমাদের ভোট কিন্তু এখন বাকি আছে। কবে? জুন মাসের 4 তারিখে সকাল সকাল খামচিনে ভোট দেওয়া। জুন মাসের 1 তারিখে ভোট তো ভাই। 1 জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে। 4 তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাখবো। তবে একটা কথা বলে রাখি, সে যেই হোক না কেন, আজকের পর থেকে বলছি, আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না। এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয়, ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন, এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন, আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না। যে ভাইজান ওরা করে ফেলেছে, ও দরকার নেই, আমাদের ও দরকার নেই। আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি, তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো। তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই? ডিজে আমরা বাজাবো না। আমরা কি করব? অবশ্যই একটু আবির মাখবো। মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে। আমরা বিজয় উৎসব কাকে বলে, বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায়, আশা করছি 4 তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেবো। কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে? আপনাদের ভূমিকা। আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ 1 নম্বর থাকার রেজাল্টটা পাবো না। আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো, তাহলে আমরা জিততে পারবো। তবে একটা কথা, বামপন্থী বন্ধুরা সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, ভালো কথা। আমাদের এখানে যেটা আছেন, কয়েক হাজার মানুষ আছে। এটা যদি ট্রেনিং প্রাপ্ত 100 বছরের দল, 60 বছরের দল, 40 বছরের দল, 1998 সালের দল যদি হতো, এর 2 ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন? একটার পরে 1 ফুট গ্যাপ রাখতো। ওদের ট্রেনিং দেওয়া আছে। আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে, কাছে আসি। তাহলে আমি বলছি না ওই রকম করুন, ওই রকম আমার দরকার নাই। কিন্তু ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে হেবি যে আমরা জিতছি। আরে দেবে তো জনগণ ভোট। জনগণ কাকে ভোট দেবে? মনস্থির করে নিয়েছে, মনস্থির করেছে। কেউ 24 বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, কাউকে 30 বছর আক্রান্ত হচ্ছে, কেউ 12 বছর আক্রান্ত হয়েছে। সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে? আইএসএফের ছায়াতলে আসছে। আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার, আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে। আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে, আপনার অঞ্চল জিতলে যাদবপুর লোকসভা জিতবে, আপনার ব্লক, আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে। তাহলে আমরা কিন্তু 1 তারিখে ভোট দেবো এবং 4 তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। শুধুমাত্র অঞ্চল নেতৃত্বরা যারা আছেন বা ব্লকের নেতৃত্ব যারা আছেন, যাদের এখনো রিপোর্টিং বাকি আছে, রিপোর্টিংটা করিয়ে যাবেন। আপনাদের বলি, আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে, ওই তো ডাক্তার টিকে মণ্ডল আছে, ব্যাটারির অপারেশন অবস্থায় মারাত্মক রোগ নিয়ে উনি ওই দিনকে মার খেয়েছিল, ওনাকে অ্যারেস্ট করেছিল। ওই টিকে মণ্ডল আমাদেরকে ছেড়ে গিয়েছে, মনে হয় যাবে। আমাদের তুমি ওঠো, দেখে তুলো, ভোগালিওয়ানের ওঠো। ওই বেচারির নামে মিথ্যা কেস থেকে বাড়ি ছাড়া করিয়েছিল। দুঃখ লাগছে আমারও, ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার 2টো বাচ্চা আছে, জানাজাকে ঠিকঠাক না করে মাটি ঠিকঠাক দিতে পারেনি, অ্যারেস্ট করে নেবে, মিথ্যা মামলায় জেলে রাখবে। ওই বাচ্চাগুলোকে সামলাবে না, স্ত্রী হারা শোক করবে,
কাছে, যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয়, তারাই বলবে বিক্রি হচ্ছে। এই ভালোবাসা ভুলতে পারবো না। এই আমার ভাই, ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাবো কারো কাছে? বলো আমি কিনতে পেরেছে? এরকম অনেকে আমাদের আছে, অনেকভাবে ডিস্টার্ব করেছে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে। আর আপনাদের ভালোবাসাতে আমরা পরাজিত হয়েছি, আর 100 বার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো দালাল, কোনো ধাপ্পাবাজ, কোনো কৌশলকারীদেরকে আপনারা পাত্তা দেবেন না। তাদের কথাতে সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আর আমি তো বলে রেখেছি ভাই, প্রকাশ্যে টাকা নেবো, 90% তোমাদেরকে দিয়ে দেবো। লাইন করো, বুঝতে পারছেন না? যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আস্তে আস্তে বিদায় নিন। আর যারা নেতৃত্বরা আছেন